গীতা ভালো করে বুঝতে পারে যে পুলিশ অফিসার খাসনবিশের কিছু একটা হয়েছে, না হলে কেন খাসনবিশ এরকম করবে তার সাথে, তাকে কোনো সহযোগিতা করছে না। এজন্য গীতা চুপি চুপি আসে পুলিশ অফিসার খাসনবিশের কাছে। আর গীতা বুঝতে পারে যে তার মেয়েকে ওই মৈতি দেবীর লোকেরা ধরে রেখেছে। গীতা পুলিশ অফিসারের কাছ থেকে ফোনটা নেয় আর বলে, আপনারা তো আমার ফোনটা খুললেই ট্যাগ করবেন, তাই ওটা বন্ধ রেখেছি। এরপর গীতা কোচিকে ফোন করে, দিয়ে বলে, কোচি একটা ছবি পাঠাচ্ছি, ওই মেয়েটার তদন্ত করে দেখতো ও কোথায় আছে। তখন কোচি বলে, দিদি আপনি একদম চিন্তা করবেন না, 1 ঘন্টার মধ্যে আমি সব খুঁজে দেখে আপনাকে জানাচ্ছি। তারপর গীতা পুলিশ অফিসারকে বলে, আপনি একদম চিন্তা করবেন না, আপনাকে কথা দিচ্ছি আপনার মেয়েকে আমি যে কোনো মূল্যে খুঁজে বের করব। তখন পুলিশ অফিসার বলে যে পাপ্পু বেঁচে আছে। গীতা বলে, পাপ্পু বেঁচে আছে আর ও আমার কাছেই আছে, আমি কেসের ডেটে ওকে নিয়ে যাব। কিন্তু একটা কথা আমি আপনাকে বলে রাখছি, আমি এখান থেকে যখন বের হব আমার পেছনে কোনো লোক লাগাবেন না, তাতে বিপদটা আপনারই হবে। গীতা চলে গেলে পুলিশ অফিসার কান্নায় ভেঙে পড়ে আর কোচিকে ছবিটা পাঠায়। কোচি ছবিটা পাওয়া মাত্রই তার দলবলকে বলে যে এ মেয়েটাকে তোরা দেখে রাখ, আর যে কোনো মূল্যে 1 ঘন্টার মধ্যে এ মেয়েটাকে খুঁজে বের করতে হবে। কোচির সাথে থাকা ছেলেগুলো বলে, গুরু তুমি চিন্তা করো না, আমরা 1 ঘন্টার মধ্যে এ মেয়েটাকে খুঁজে বের করব। অন্যদিকে মৈতি দেবীর বাড়িতে অগ্নিজিৎ আসলে মৈতি দেবী বলে, আপনার পুত্রবধূর কোনো খোঁজ পেলেন? তখন অগ্নিজিৎ বলে, না। তখন মৈতি দেবী বলে, ও বিষ্ণুদেব কিংবা ওর বাবার বাড়ি কারো বাড়ি যায়নি, তাহলে ও কোথায় গেল? আর ওর কাছে প্রাপ্য আছে, ও যদি কোর্টে প্রবেশ করে বা পৌঁছে যায় তাহলে কিন্তু আমরা হেরে যাব। তখন অগ্নিজিৎ বলে, কেন আপনি মিথ্যে বলেছিলেন যে পাপ্পু মরে গিয়েছে? আর পাপ্পু যদি কোনোভাবে কোর্টে পৌঁছে যায় তাহলে কিন্তু আপনি এবং আমি হেরে যাব। অগ্নিজিতের মুখ থেকে এমন কথা শোনা মাত্রই মৈতি দেবী বলে, আমি কখনোই হারবো না, আর গীতাকে তো আমি কোনোভাবেই কোর্টে পৌঁছাতে দিব না, আমি ওকে শেষ করে দিব। এরপর মৈতি দেবী রেগে গিয়ে পুলিশ অফিসারকে ফোন করে গীতার খবর জানতে চায়, কিন্তু পুলিশ অফিসার বলে যে গীতার কোনো খোঁজ পাওয়া যায়নি। তখন মৈতি দেবী রেগে যায় আর বলে যে গীতার খোঁজ পাচ্ছেন না, তাহলে এবার থেকে আমি গীতার খোঁজ করব, আর ওকে কিন্তু আমি কোর্টে পৌঁছাতে দিব না এবং ওকে আমি ছাড়বো না। তখন পুলিশ অফিসার উত্তেজনার বশে বলে, আপনি গীতার কিছুই করতে পারবেন না, ও কোর্টে পাপ্পুকে নিয়েই পৌঁছাবে আর আপনি হেরে যাবেন। এ কথা শুনে মৈতি দেবী রেগে যায়। তখন পুলিশ অফিসার ভয়ে বলে, আমাকে ক্ষমা করে দিন। মৈতি দেবী বলে, আপনার মেয়ের কথা কি ভুলে গিয়েছেন? আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনার মেয়েকে আমি বাজারে ছেড়ে দিব। নিজের মেয়ের কথা ভেবে পুলিশ অফিসার আর কিছু বলে না আর কান্না করে আর বলে, গীতা যদি একবার আমার মেয়ের খোঁজ পেয়ে যায় কিংবা আমি পেয়ে যাই তাহলে তো আপনাকে আমি কিছুতেই ছাড়বো না। এরপর মৈতি দেবী নানটাকে ফোন করে আর বলে, গীতাকে খুঁজে বের কর, আর গীতা কোনোভাবেই যেন কোর্টে প্রবেশ করতে না পারে। মৈতি দেবী বলে, গীতা তো গোলক ধাঁধায় আটকে গিয়েছে, এ ধাঁধা থেকে গীতা কিছুতে বের হতে পারবে না। অন্যদিকে অগ্নিজিৎ বাড়ি ফিরলে প্রলয় বলে, দাদা গীতার কোনো খোঁজ পেলে? তখন অগ্নিজিৎ জানায়, না। তখন প্রলয় বলে, তোমার জন্য আমরা সবাই না খেয়ে বসে আছি, আর এটাই আমাদের গীতা শিখিয়েছিল, আর তোমার বৌমাকে তুমি এ বাড়িতে রাখলে না, বের করে দিলে, এ অবস্থায় মেয়েটা কোথায় যাবে? আর তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি কিন্তু কোর্টে গীতার কাছে হেরে যাবে, কারণ ওই পাপ্পু বেঁচে আছে। কোর্টে যদি গীতার কাছে তুমি কোনোভাবে না হারো তাহলে তুমি তোমার বিবেকের কাছে হেরে যাবে। আর কাবিয়া ফোন করেছিল, ও কালকে ওর বিয়ের ব্যাপারে এ বাড়িতে কথা বলতে আসবে। প্রলয় চলে গেলে অগ্নিজিৎ বলে, এখন আমি কোন দিকে যাব? না পাচ্ছি এগুতে, না পাচ্ছি পিছাতে। অন্যদিকে মেহেক বাড়ি থেকে বের হলে গুন্ডারা মেহেককে ফলো করে, এমনকি মৈতি দেবীও মেহেককে ফলো করে। এক পর্যায়ে মৈতি দেবী মেহেকের কাছে আসে আর বলে, তুমি অগ্নিজিতের মেয়ে হয়ে বাবার বিরুদ্ধেই কোর্টে সাক্ষী দিচ্ছ? তখন মেহেক বলে, এটা আমাদের পারিবারিক বিষয়, এ বিষয়ে আপনাকে নাক গলাতে হবে না, আমি যথেষ্ট ভালো মেয়ে।